প্রথমে 1 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এই 1 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটি সেটি হবে বি অপশন। ঠিক আছে, সলিউশনটা আমরা দেখে নিই। সলিউশনটা কী হবে, তোমাদের এখানে দেওয়া আছে যে একটি অর্ধবৃত্তাকার তার, ঠিক আছে, যার ব্যাসার্ধ আমরা এর ব্যাসার্ধ ধরে নিই আর ব্যাসার্ধ। একটি অর্ধবৃত্তাকার তার যে কিনা তার ডায়ামিটার বরাবর ঘুরছে, ঠিক আছে। আর এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কি বলা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা বলা আছে যে এই যে বৃত্তটা তৈরি হলো, এই বৃত্তটার তৈরি হলো এর পারপেন্ডিকুলার বরাবর তার ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হবে, ধরে নাও এটি সেই বৃত্তটার পারপেন্ডিকুলার বরাবর হবে ম্যাগনেটিক ফিল্ড বি, ঠিক আছে। তো প্রথমে আমি সলিউশন প্রথমে বের করব বি ম্যাগনেটিক ফ্লাক্স। তো তোমরা লেখো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি ডট ডিএস, ফাই ইকুয়াল টু বি ডট এস, ঠিক আছে। এসটা কি, এসটা হচ্ছে এই যে দেখো এখানে এই অর্ধবৃত্তাকার যে তারটি যেই ক্ষেত্রফলটা তৈরি করেছে সেটা হচ্ছে এস, ঠিক আছে। ফাই ইকুয়াল টু বি ডট এস। তো এই পুরো ক্ষেত্রফলটা কত, এই গোটা বৃত্তের পুরো ক্ষেত্রফলটা কত, গোটা বৃত্তের পুরো ক্ষেত্রফলটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোটা বৃত্তের পুরো ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রফলটা কত, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই টু, ঠিক আছে। তো দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি ডট ডিএস, এটাকে আমরা লিখতে পারি বিএস কস ওমেগা টি, ঠিক আছে। বি, যেখানে এস এর মান কত, এস এর মান হচ্ছে পাই আর স্কোয়ার বাই টু, ঠিক আছে। এই যে বের করে নিলাম যে এস কি, এস ইকুয়াল টু, যেখানে এস হচ্ছে যে এই তারটি যে ক্ষেত্রফলটা অধিকার বা যে ক্ষেত্রফলটি তৈরি করবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু কত দাঁড়ালো, পাই আর স্কোয়ার বাই টু, ওকে। বি পাই আর স্কোয়ার বাই টু ইন্টু সাথে ওমেগা টি, ফাই ইকুয়াল টু কত দাঁড়ালো, ফাই ইকুয়াল টু বি পাই আর স্কোয়ার বাই টু কস ওমেগা টি। সুতরাং ইনডিউসড ইএমএফ কত, সুতরাং ইনডিউসড ইএমএফ ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। এখান থেকে ই বের করে নেব আমরা, ই ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে, মাইনাস টি ডিটি অফ ফাইয়ের মানটা কত, বি ইন্টু পাই আর স্কোয়ার বাই টু কস ওমেগা টি, ওকে, মাইনাস বি পাই আর স্কোয়ার বাই টু, এগুলো সব ধ্রুবক, এগুলোকে আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে বের করে নিয়ে আসলাম, ডিডিটি অফ কস ওমেগা টি ইকুয়াল টু বি পাই আর স্কোয়ার বাই টু, সাথে আগে একটি মাইনাস, কস ওমেগা টির ডেরিভেটিভ কত আসে, মাইনাস সাইন ওমেগা টি সাথে ওমেগা, ওকে। এই ওমেগা টি এরও একটা ডেরিভেটিভ হবে, সেটি হচ্ছে ওমেগা। এরপরে কত দাঁড়াচ্ছে দেখো, ই ইকুয়াল টু কত দাঁড়ালো, ই ইকুয়াল টু হাফ পাই আর স্কোয়ার বি ওমেগা সাইন ওমেগা টি। সুতরাং পাওয়ার ইকুয়াল টু কত, পাওয়ার পি ইকুয়াল টু স্কোয়ার বাই আর, যেখানে আরটা কি, যেখানে আরটা হচ্ছে, ঠিক আছে, যেখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, ঠিক আছে। তো এখানে পি এর তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু ই স্কোয়ার বাই আর, ই কত নিচে লিখে দিই, ই স্কোয়ার মানে হাফ পাই আর স্কোয়ার বি ওমেগা সাইন ওমেগা টি এর হোল স্কোয়ার, ওকে। তাহলে পি কত দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 আর স্কোয়ার
পাই আর স্কোয়ার বি ওমেগা হোল স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, তো আমাদের এখানে কি বের করতে বলেছে? আমাদের এখানে পাওয়ার বের করতে বলেনি, আমাদের এখানে বের করতে বলেছে মিন ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড। তো আমরা এখানে পাওয়ার বের করেছি, এবার মিন পাওয়ার কী করে বের করব? সো মিন পাওয়ারকে আমরা এইভাবে ডিনোট করি, পি ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 1/4, সরি আমাদের পি কত ছিল? পি ছিল আর 4r পাই আর স্কোয়ার ওমেগা বি হোল স্কোয়ার সাথে সাইন ওমেগা টি। এখান থেকে আমরা যেগুলো কনস্ট্যান্ট টার্ম সেগুলোকে আমরা বাইরে নিয়ে আসি, পাই আর স্কোয়ার ওমেগা বি হোল স্কোয়ার বাই 4r সাথে কি সাইন ওমেগা টি এর এভারেজ। ঠিক আছে, এই সাইন ওমেগা টি এর এভারেজ এর একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা হচ্ছে 1/2। ঠিক আছে, সুতরাং পি মিন বা পি এভারেজ কত দাঁড়াচ্ছে? পাই আর স্কোয়ার ওমেগা বি বাই 4r সাথে 1/2। সুতরাং পি এভারেজ বা পি মিন পাওয়ার কত দাঁড়াচ্ছে? পাই আর স্কোয়ার, সরি এখানে একটা হোল স্কোয়ার হবে, ওমেগা বি হোল স্কোয়ার বাই 4 হবে না 8r। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি এভারেজ যে মিন পাওয়ার কার সাথে প্রপোর্শনাল? মিন পাওয়ারটা দেখো পি প্রপোর্শনাল টু, সুতরাং আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, পি প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার, সরি পি প্রপোর্শনাল টু না, মিন পাওয়ার প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এই যে এখানে ওমেগা, এখান থেকে একটি ওমেগা স্কোয়ার বেরোবে, এই ওমেগার উপর হোল স্কোয়ার যেহেতু আছে, ঠিক আছে, সেহেতু পি প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার। ওকে, এরপরে কোশ্চেন দেখে নেব। দ্য এনার্জি লেভেল of a certain atom for first, second and third level are E, 4e/3 and 2e। ঠিক আছে, দেখো এখানে আমরা তিনটি এনার্জি লেভেল ড্র করি। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড এক্সাইটেড লেভেল, থার্ড এনার্জি লেভেল, এটা 2, এটা 1। তো আমাদের এখানে প্রথমে কি বলেছে যে ফার্স্ট এনার্জি লেভেলে আমাদের এনার্জি কত? ফার্স্ট এনার্জি লেভেলে এনার্জি আমাদের ই, সেকেন্ড 4e/3, আর থার্ড নাম্বার এনার্জি লেভেলে আমাদের এনার্জি কত? 2e। এবার তোমাদের কোশ্চেন বলেছে ইফ λ1 and λ2 বি দ্য ওয়েভলেন্থ অফ এমিটেড ফোটন ফর 3 to 1 অ্যান্ড 2 to 1। ঠিক আছে, মানে 3 নাম্বার থেকে যদি 1 নম্বরে ওয়েভলেন্থ অফ এমিটেড 3 to 1, 3 নাম্বার থেকে 1 নম্বরে যদি ইলেকট্রন আসে, ঠিক আছে, 3 নাম্বার থেকে 1 নম্বরে যদি ইলেকট্রন আসে, তাহলে এখান থেকে যে ওয়েভলেন্থ বেরোবে, যে ফোটনটা বেরিয়ে যাবে, সেই ফোটনের ওয়েভলেন্থ হবে ল্যামডা। এবং 2 নাম্বার থেকে 1 নাম্বার এনার্জি লেভেলে যেই ইলেকট্রনটা আসবে, তার ফলে যেই ফোটন কণাটা বেরিয়ে যাবে, সেটির ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা প্রাইম। ওকে, এবার এখানে লেখো তোমরা ফর 3 to 1, ফর 3 to 1। এর জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে এনার্জি ডিফারেন্স কত? এনার্জি ডিফারেন্স আমরা জানি, এনার্জি ডিফারেন্সকে আমরা কী দিয়ে লিখতে পারি? hc/λ। ঠিক আছে, তো 3 to 1, 3 থেকে 1-এ আসলো, তখন তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা, সেই জন্য আমরা লিখেছি hc/λ।
ওকে, তো এখানে এনার্জি ডিফারেন্স কত দেখো, প্রথমে 3 লেভেলে এনার্জি ছিল 2E অ্যান্ড 1-এ এনার্জি হচ্ছে E, তাহলে এনার্জি ডিফারেন্স কত, 2E মাইনাস E ইকুয়াল টু HC বাই ল্যামডা। ঠিক আছে, 2E মাইনাস E ইকুয়াল টু HC বাই ল্যামডা। এখান থেকে আমরা E ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, E ইকুয়াল টু HC বাই ল্যামডা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এরপরে দেখে নাও, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবার তারপরে লিখো ফর 2 to 1, যখন 2 নাম্বার এনার্জি লেভেল থেকে 1 নাম্বার এনার্জি লেভেলে আসবে তখন এনার্জি ডিফারেন্স কত, এনার্জি ডিফারেন্সকে আমরা কি লিখতে পারি, HC বাই ল্যামডা প্রাইম। এখানে ল্যামডা প্রাইম কেন লিখলাম দেখো, এখানে যখন 2 নাম্বার এনার্জি লেভেল থেকে 1 নাম্বার এনার্জি লেভেলে ইলেকট্রন আসছে তখন ল্যামডা প্রাইম ওয়েভলেন্থ নিয়ে একটি ফোটন কণা বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এনার্জি ডিফারেন্স ইকুয়াল টু HC বাই ল্যামডা প্রাইম। তো এখানে এই এনার্জি ডিফারেন্স কত থাকবে, 2 নাম্বার এনার্জি লেভেলে এনার্জি ডিফারেন্স হচ্ছে 4E বাই 3, আর 1 নাম্বারে কত, মাইনাস E ইকুয়াল টু HC বাই ল্যামডা প্রাইম। এখান থেকে আমরা লিখতে পারি, একটু লসাগু করে নিই, 3 4E মাইনাস 3E ইকুয়াল টু HC বাই ল্যামডা প্রাইম। এখান থেকে বেরিয়ে যাচ্ছে 3 বাই E বাই 3 ইকুয়াল টু HC বাই ল্যামডা প্রাইম। এখান থেকে আমরা লিখতে পারি E ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তাহলে, 3 ইন্টু HC বাই ল্যামডা প্রাইম। এটাকে আমরা ইকুয়েশন 2। এবার 1 আর 2কে আমি যদি ডিভাইড করে দিই, দেখো 1 ভাগ 1 নাম্বার ইকুয়েশনকে আমি 2 নাম্বার ইকুয়েশন 1 আর 2 আমি ভাগ করে দিলাম, তাহলে আমি E ইকুয়াল টু না সরি, এখানে ভাগ না করে আমরা যদি দেখো এখানে 1 নাম্বার ইকুয়েশনে E ইকুয়াল টু HC বাই ল্যামডা, আর 2 নাম্বার ইকুয়েশনেও E ইকুয়াল টু এটা, তাহলে আমরা 1 আর 2 থেকে পাই ফ্রম ইকুয়েশন 1 and 2 E ইকুয়াল টু E। প্রথম ক্ষেত্রে E ইকুয়াল টু কত ছিল, HC বাই ল্যামডা, দেখো HC বাই ল্যামডা। তারপরে ক্ষেত্রে E ইকুয়াল টু কত, 3HC বাই ল্যামডা প্রাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু কাটাকাটি করা যাক, HC কাটাকাটি করা যাক। তো এখানে কি দাঁড়াচ্ছে, ল্যামডা 1 বাই ল্যামডা ইকুয়াল টু 3 বাই ল্যামডা প্রাইম। এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা প্রাইম বাই ল্যামডা ইকুয়াল টু 3। ঠিক আছে, সো তোমাদের অ্যান্সার হবে, দেখে নাও তোমাদের কত অ্যান্সার, তোমাদের এখানে অ্যান্সার হবে ডি। সো অ্যান্সার ডি। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখে নাও। তিন নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এই 3 নাম্বার কোশ্চেনটা দেখো কি, এখানে কি বের করতে বলেছে তোমাকে, টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, বা অনুদৈর্ঘ্য পীড়নের সর্বাধিক মান কখন হবে, যখন থিটা সর্বাধিক হবে যখন থিটার এর মান কত হবে। ঠিক আছে, মানে অনুদৈর্ঘ্য পীড়ন সর্বাধিক হবে থিটার কোন মানের জন্য, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তো ডায়াগ্রামটা আমরা একবার আঁকিয়ে নিই। ওকে, এটা এ প্রাইম। ওকে, এটা থিটা। তো আমরা এই পয়েন্টটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, এই নামটা ধরে নাও বি। ঠিক আছে, তো এখানে ফোর্সের ডাইরেকশন কোন দিকে, যদি ফোর্সটা এই দিক বরাবর ফোর্স, ঠিক আছে,
ফোর্সের লম্ব উপাংশ, ঠিক আছে, এই লম্ব উপাংশ কি, এই পাত বরাবর এই যে এই প্লেনটা, এই যে একটা প্লেন দেখতে পাচ্ছ যেখানে এই প্লেন বরাবর এই লম্ব উপাংশটা কত দাঁড়াচ্ছে, এই লম্ব উপাংশটা দাঁড়াবে, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, সো এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, ঠিক আছে। তো এই বরাবর উপাংশকে আমরা, এই বরাবর যে উপাংশটা লম্ব উপাংশ, এই লম্ব উপাংশটাকে আমরা বলা হয় টেনসাইল পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে টেনসাইল পার্ট। ওকে, আর যে এই দেখো এই ফোর্সটা দুটা ভাগে ভাগ হয়ে যায়, এই যে এই ফোর্সটা দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে নিচের দিকে আসে, ঠিক আছে, একটি এর লম্ব বরাবর, ঠিক আছে। যে নিচের দিকে যে ফোর্সটি আসে এটাকে আমরা বলা হয় শেয়ারিং স্ট্রেস, ঠিক আছে, বা শেয়ারিং পার্ট, SHEARING, শেয়ারিং পার্ট। ওকে, তো টেনসাইল পার্ট অ্যান্ড শেয়ারিং পার্ট, ঠিক আছে। তো এখানে সাইন থিটা দেখো, এটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে এটাও থিটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটা ইকুয়াল টু AB বাই এ প্রাইম। ওকে, সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এ প্রাইম। এখান থেকে আমি এ প্রাইমের মানটা বের করে নিতে পারি, এ প্রাইম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এবি বাই সাইন থিটা। ওকে, এ প্রাইম ইকুয়াল টু এবি বাই সাইন থিটা, ঠিক আছে। পরের পেজে চলে আসো। সুতরাং টেনসাইল স্ট্রেস ইকুয়াল টু কত, দেখো টেনসাইল স্ট্রেস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, টেনসাইল স্ট্রেস ইকুয়াল টু যে বল বাই ক্ষেত্রফল। এখানে কোন বলটা, এখানে দেখো এই লম্ব বরাবর যেই বলটা চলে গেছে সেটা হচ্ছে, তাহলে এই লম্ব বরাবর কোন বলটা, কি বল চলে গেছে, এফ সাইন থিটা, ঠিক আছে। এই লম্ব বরাবর যেটা গেছে সেটা হচ্ছে এফ সাইন থিটা, আর আমরা যে এরিয়াটা নিব সেই এরিয়াটা কোনটা, এ প্রাইম, এ প্রাইম তল বরাবর যে এরিয়াটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমরা নিচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে এখানে ওপরে কি আসবে, এফ সাইন থিটা, নিচে আসবে এ প্রাইম। ওকে, এফ সাইন থিটা, এ প্রাইমকে আমরা আবার কি লিখতে পারি, এ বি বাই সাইন থিটা। দেখো এখানে আমরা বের করেছি এ প্রাইম ইকুয়াল টু এ বি বাই সাইন থিটা। ওকে, এ বি বাই সাইন থিটা। সুতরাং তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এফ বাই এ বি ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা কি বেরোলো, এটা বেরোলো টেনসাইল স্ট্রেস, ঠিক আছে। দেখো আরেকবার বলে দিই বিষয়টা, টেনসাইল স্ট্রেস জিনিসটা কি, এই বরাবর এফ, ঠিক আছে, এই বরাবর এফ যাচ্ছে, তো এই প্লেনের যে এই প্লেনটা দেওয়া আছে, এই প্লেনের লম্ব বরাবর যে ফোর্সটা সেটি হচ্ছে এফ সাইন থিটা। এই লম্ব বরাবর এই প্লেনের উপর যে ফোর্স বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে এফ সাইন থিটা, ঠিক আছে। আর যে এই যে তলের ক্ষেত্রফলটা সেটাকে আমরা বলছি এ প্রাইম, এ প্রাইম, ঠিক আছে, এফ সাইন থিটা। এই যে এই তল বরাবর যে লম্ব বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে, এটাকে আমরা বলি টেনসাইল স্ট্রেস, অ্যান্ড এর দুটো উপাংশ, যদি এই দিক বরাবর বল প্রয়োগ হয় তাহলে দুটি উপাংশ হবে, একটি লম্ব বরাবর, একটি এই দিক বরাবর। এই দিক বরাবর যেই উপাংশটা আসবে সেটিকে আমরা বলি শেয়ারিং পার্ট বা শেয়ারিং স্ট্রেস, SHEARING, শেয়ারিং পার্ট বা স্ট্রেস, ঠিক আছে, শেয়ারিং স্ট্রেস। তাহলে শেয়ারিং স্ট্রেসটা কত হতো, যদি আমরা বলতাম শেয়ারিং স্ট্রেসটা কত, এফ, এটা হচ্ছে এফ কস থিটা। ওকে, তাহলে এখানে আমরা বেরোলো
টেনসাইল স্ট্রেস ইকুয়াল টু এফ বাই এ বি সাইন স্কোয়ার থিটা। এবার দেখো টেনসাইল স্ট্রেসটা কখন সবচেয়ে ম্যাক্সিমাম হবে, কখন সবচেয়ে ম্যাক্সিমাম হবে, যখন এই সাইন থিটার মানটা কত আসবে, সাইন থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু যখন 1, তখন এই টেনসাইল স্ট্রেসের মান সবচেয়ে বেশি। সুতরাং দ্য ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ টেনসাইল স্ট্রেস সাইন থিটা ইকুয়াল টু 1, সরি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে টেনসাইল স্ট্রেস সবচেয়ে ম্যাক্সিমাম হবে কখন, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং তোমাদের এখানে যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি হবে 90 ডিগ্রি। ওকে, অ্যান্সারটি হবে 90 ডিগ্রি। এরপরে কোশ্চেন দেখে নাও। এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, যেখানে R1 ভেরি ভেরি গ্রেটার দেন R2, ঠিক আছে। R1 ভেরি ভেরি গ্রেটার দেন R2। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো এটা ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এটি ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। তো আমরা এখান থেকে এই গোটাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ, আমরা ধরে নিচ্ছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে, সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আর ইকিউ দিয়ে আমরা ডিনোট করছি আর ইকুইভ্যালেন্ট। তো দেখো এই সার্কিটে আমি যদি এইখান থেকে কেটে দিই, এটাও তো ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। এটা এখান থেকে যদি আমি কেটে দিই সার্কিটটাকে, তো এই গোটা সার্কিটটাও কিন্তু ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। তো এই সার্কিটটা দেখতেই ঠিক এই গোটা সার্কিটটার মতনই হয়ে যাবে, ঠিক ঠিক আছে। এই যে এই সার্কিটটা দেখতে আগেকার সার্কিটের মতনই সেম হবে। তো এই সার্কিটের আমি এখানে ধরে নিয়েছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর। তো আমরা বলতেই পারি যে এইখান থেকে যে রেজিস্ট্যান্সগুলো সবগুলো চলে গেছে ইনফাইনাইট পর্যন্ত, এই সবগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো এই সার্কিটটিকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কি করে লিখব, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো কীরকম হবে, এ R1 এটা হচ্ছে R2, এই যে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা যে ধরেছি এটা হবে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটা ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে, এই গোটাটাই কত দূর চলে গেছে, ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। আর ইনফাইনাইট পর্যন্ত চলে যাওয়ার আমি এই গোটা সার্কিটটাকে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি ধরে নিয়েছি আর ইকুইভ্যালেন্ট। সুতরাং এই ইনফাইনাইট পর্যন্ত যে চলে গেছে এটাকে আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট দিয়ে ধরছি, ঠিক আছে। সো এই সার্কিটটা তাহলে দেখতে কীরকম লাগছে, এ R1 R2 R1 R2 সাথে প্যারালালে R2 এর প্যারালালে কি আর ইকুইভ্যালেন্ট, ওকে। তো দেখো আমি এই গোটা সার্কিটের ইকুইভ্যালেন্ট বা এই গোটা সার্কিটের ইকুইভ্যালেন্ট আমি কি ধরেছিলাম, আর ইকুইভ্যালেন্ট। তো এই সার্কিটেরও গোটাটার আবার রেজিস্ট্যান্স কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট। সো আর ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, দেখো R1 এর সাথে কি আছে, R1 প্লাস, দেখো R2 এবং আর ইকুইভ্যালেন্ট কি আছে, এটা প্যারালালে আছে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস, দেখো তোমরা যদি না বুঝতে পারো সার্কিটটাকে আমি যদি এইভাবে ড্র করি, এটা এ পয়েন্ট, এটা R1, এটা সেই R2, এটা আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আবার এখানে R1।
এটা বি পয়েন্ট। সো এ আর বি এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর এইখানে যে রেজিস্ট্যান্সটা সেটাও আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো এটাকে আমরা কি করে লিখতে পারি? দেখো তাহলে এর তুল্য রোধ কত? আর ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বা তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর ইকিউ ইন্টু আর টু বাই প্লাস আর টু প্লাস আর ওয়ান। ঠিক আছে, এটা কেন হলো? এটা কেন হলো? এটা হলো এই যে আর ইকুইভ্যালেন্ট এবং আর টু যে প্যারালালে আছে তার জন্য আর ইকুইভ্যালেন্ট ইন্টু আর টু বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস আর টু এরকম লেখা হলো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? টু আর ওয়ান প্লাস আর ইকুইভ্যালেন্ট প্লাস আর টু প্লাস আর টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ইকুইভ্যালেন্ট ইন্টু আর টু। ঠিক আছে, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট প্লাস আর টু, আর ওপরে কি দাঁড়াচ্ছে? টু আর ওয়ান আর ইকুইভ্যালেন্ট প্লাস টু আর ওয়ান আর টু প্লাস আর ইকুইভ্যালেন্ট আর টু। ঠিক আছে, এখান থেকে কি লিখতে পারি? আর ইকুইভ্যালেন্ট ইন্টু প্লাস আর টু ইকুয়াল টু টু আর ওয়ান ইকুইভ্যালেন্ট প্লাস টু আর ওয়ান আর টু প্লাস ইকিউ আর টু। ওকে, গুণ করে দিই। আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার প্লাস আর টু আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু টু আর ওয়ান আর ইকিউ প্লাস টু আর ওয়ান আর টু প্লাস আর ইকিউ আর টু। ওকে, দেখো এখান থেকে আর টু আর কিউ আর আর টু আর ইকিউ কেটে যাচ্ছে, তো ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার। আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস টু আর ইকিউ আর ওয়ান, এটাকেও আমি লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস টু আর ওয়ান আর টু ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেখো সমীকরণটা দেখতে অনেকটা এরকম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি সামথিং এরকম একটা। ঠিক আছে, আমরা যদি শ্রীধর আচার্য ফেলি, শ্রীধর আচার্য ইউজ করি, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্টে মানটা কত পাবো? আচ্ছা প্রথমে লিখে নিই আর ইকুইভ্যালেন্ট কী ছিল? আর ইকিউ স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর ইকিউ মাইনাস টু আর ওয়ান আর টু ইকুয়াল টু জিরো। সুতরাং আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? মাইনাস বি, এখানে বি কত দেখো, মাইনাস বি, বি কত? টু মাইনাস টু আর ওয়ান, মাইনাস টু আর ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মাইনাস বি স্কোয়ার কত? টু আর ওয়ান, বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত? এর মান ওয়ান ইন্টু সি কত? মাইনাস অফ টু আর ওয়ান আর টু। ওকে, বাই টু এ, এ কত? এর মান ওয়ান। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টু মাইনাস প্লাস টু আর ওয়ান প্লাস মাইনাস এখান থেকে ফোর আর ওয়ান স্কোয়ার, ফোর আর ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু এইট আর ওয়ান আর টু। ওকে, তো এখান থেকে আমি দুই দিয়ে যদি কেটে দিই তাহলে দুই দিয়ে আর ওয়ান প্লাস মাইনাস এখান থেকে দেখো এখান থেকে ফোর আর এখান থেকে ফোর কমন নিলে একটি
√4 বাইরে আসবে, সেই √4টাকে আমি 2 হিসাবে লিখতে পারি। এই 2 দিয়ে এই 2 আর ওই 2 কেটে যাবে, ঠিক আছে। তো আমি এরকম লিখতে পারি r1 প্লাস মাইনাস √r1 স্কোয়ার প্লাস 2r1 r2, ঠিক আছে। এটি কি বেরোলো? এটি বেরোলো আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো আমাদের বেরিয়ে গেল আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ, যেটা সেটি আমাদের বেরিয়ে গেল। এবার কন্ডিশন কি বলেছে? এবার কন্ডিশন বলেছে r1 ভেরি ভেরি গ্রেটার দেন r2, ঠিক আছে। এবার পরে পেজে দেখো, দেখো আর ইকুয়াল টু কী বেরোলো আমাদের আলটিমেটলি, আর ইকুয়াল টু প্লাস মাইনাস √r1 স্কোয়ার প্লাস 2r1 r2, ওকে। এখান থেকে আমি কি সরি আর ইকুইভ্যালেন্ট r1 প্লাস মাইনাস √, এখান থেকে আর স্কোয়ার আমি কমন নিলাম। r1 স্কোয়ার যদি কমন নিই 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু কত দাঁড়াচ্ছে এখানে r2 বাই r1, ঠিক আছে। 1 প্লাস 2 ইন্টু r2 বাই r1, যেহেতু r1 ভেরি ভেরি গ্রেটার দেন r2 মানে অনেক বড়, সেহেতু r2 বাই r1, ঠিক আছে। যেহেতু r2 বাই r1 সেটি কি হবে? সেটি খুবই ছোট হবে, ঠিক আছে। কারণ নিচে যদি কোনো বড় সংখ্যা হয়, নিচে যদি বড় সংখ্যা হয় আর উপরে যদি ছোট সংখ্যা হয়, তাহলে যে টার্মটি পাওয়া যাবে সেটি খুবই ছোট। এটাকে আমরা লিখতে পারি এটি ইকুয়াল টু 0, মানে প্রায় 0, ঠিক আছে, মানে 0-র একদম খুব কাছাকাছি। শুধু তাহলে আমরা এটাকে লিখতে পারি r1 প্লাস মাইনাস √r1 স্কোয়ার 1 প্লাস 0, ওকে। এখান থেকে লিখতে পারি r1 প্লাস মাইনাস √r1 স্কোয়ার, r1 প্লাস মাইনাস r1, ঠিক আছে। তো এখানে আর ইকুইভ্যালেন্টের দুটা মান পাওয়া যাবে, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্টে কটা মান পাবো? এখানে আমরা 2টা মান পাওয়া যাবে। কোন কোন মান? একবার যদি আমি প্লাস বসাই, দেখো আর ইকুইভ্যালেন্ট কত দাঁড়াচ্ছে, r1 প্লাস r1 ইকুয়াল টু 2r1। আবার আর ইকুইভ্যালেন্ট যদি আমি বসাই ইকুয়াল টু মাইনাস যদি বসাই, তাহলে আসবে r1 মাইনাস r1 ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। এবার একটা ছোট নোট করে লিখে নাও, পরের পেজে লেখো, as the equivalent resistance should not be 0, so we can write r equal to 2r1, ঠিক আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা কত পেলাম? আর ইকুইভ্যালেন্ট আমরা পেলাম 2r1। কেন পেলাম? আমরা 0-র মান আমরা নিতে পারবো না, ঠিক আছে। এই যেখানে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমার দুটা মান বেরোলো, একটা আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 0, একটি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2r1, ঠিক আছে। তাহলে আমরা কোনটা নেব? আমরা 2r1টাকেই নেব, কারণ আর ইকুইভ্যালেন্টের মান কখনো 0 হতে পারে না, ওকে। তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে 2r1, সি নাম্বার অ্যান্সার, ওকে। এরপরে কোশ্চেন দেখে নিই, 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে কি বলেছে যে টু কোহারেন্ট লাইট সোর্স, এখানে কোহারেন্ট লাইট সোর্স কোনগুলো? এ এবং বি, ঠিক আছে, এ এবং বি।
two coherent light source A, B are at a distance 2 lambda from each other. The minimum distance B on the x-axis at which the interference is destructive. ঠিক আছে, ইন্টারফারেন্স কী হবে, ডিস্ট্রাকটিভ হবে। তো এখানে লিখে নাও তাহলে। দেখো এ বি ধরি লেট অ্যাট পি, মানে পি বিন্দুতে কি ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, পি বিন্দুতে তৈরি হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিএস টিআর ইউসি টিআইভি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হচ্ছে কোথায়, আমি ধরে নিচ্ছি পি বিন্দুতে তৈরি হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, সো প্রথমে আমরা লেখো তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হওয়ার কন্ডিশনটা কি। The condition for destructive interference is কত কন্ডিশন, কি কন্ডিশন, পাথ ডিফারেন্স ইকুয়াল টু পাথ ডিফারেন্স ইকুয়াল টু কত, 2n + 1 ল্যামডা বাই 2, যেখানে n এর মান 0 1 2 ডট ডট ডট, মানে যে কোনো খুশি হতে পারে, যেটা খুশি হতে পারে, n এর মান 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে। সো এখানে পাথ ডিফারেন্সটা কত, দেখো এখানে a থেকে b পর্যন্ত, a পয়েন্ট থেকে b পয়েন্ট, একটি আলো পৌঁছালো, আবার বি পয়েন্ট থেকেও আবার পি পয়েন্টে একটি আলো পৌঁছালো। তো এখানে পাথ ডিফারেন্সটা কত, এই এপি, তো এখানে পাথ ডিফারেন্সটা আমি কত লিখবো, পাথ ডিফারেন্সটা আমি লিখবো এপি মাইনাস বিপি। ঠিক আছে, এপি মাইনাস বিপি হচ্ছে পাথ ডিফারেন্স, ইকুয়াল টু 2n + 1 ল্যামডা বাই 2। এখানে কোশ্চেনটা ভালো করে পড়লে বোঝা যাবে দ্য মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, দ্য মিনিমাম ডিস্টেন্স, সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স কখন হবে, যখন n = 0 হবে। ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স কখন হবে, যখন n = 0। তো আমরা এই সমীকরণে যদি n = 0 বসিয়ে দিই তাহলে কি হবে, দেখো এপি মাইনাস, দেখো আমরা কি ছিল, এপি মাইনাস বিপি = 2n + 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, এখানে এপি মাইনাস বিপি ইকুয়াল টু 2n + 1 ল্যামডা বাই 2। n = আমরা n = কি ধরবো, 0। এখান থেকে লেখা যাবে এপি মাইনাস বিপি ইকুয়াল টু ল্যামডা বাই 2। ওকে, দেখো এখানে এপিটা কত, এটা যদি এক্স হয়, সরি দেখো এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এক্স পয়েন্ট, সরি এটা এক্স পয়েন্ট, পি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এক্স, আর এটা কত 2 ল্যামডা, এ বি হচ্ছে 2 ল্যামডা, এ বি কত 2 ল্যামডা। সুতরাং তাহলে এপিটা কত, এপি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, √2 ল্যামডা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে লিখে নিই এপি ইকুয়াল টু কত, এপি ইকুয়াল টু √2 ল্যামডা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সাথে বিপি ইকুয়াল টু কত, বিপি ইকুয়াল টু এক্স। ওকে, তো এখানে মানটা বসিয়ে দিই, √2 ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2। এখান থেকে 4 ল্যামডা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা বাই 2 প্লাস এক্স লেখা যাবে। এবার উভয় পক্ষে আমি বর্গ করে পাই, তাহলে 4 ল্যামডা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা বাই 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 4
দেখো এখান থেকে আমরা লিখতে পারি 4 ল্যামডা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি 4 ল্যামডা স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে 4 ল্যামডা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই 4 ল্যামডা স্কোয়ার বাই 4 প্লাস দেখো 2 ইন্টু ল্যামডা বাই 2, তো 2 কাটবে, তাহলে ল্যামডা এক্স প্লাস ল্যামডা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, তো এখানে কি পড়ে থাকবে ল্যামডা এক্সটাকে আমি 4 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই 4 প্লাস ল্যামডা এক্স, এখান থেকে ল্যামডা এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তাহলে 4 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার বাই 4 16 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু 4 বাই 15 ল্যামডা স্কোয়ার। সুতরাং ল্যামডা এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু 15 ল্যামডা বাই 4। ওকে, তো আমাদের রাইট অ্যান্সার এক্স ইকুয়াল টু 15 ল্যামডা বাই 4, আমাদের রাইট অ্যান্সার সি 15 ল্যামডা বাই 4। ওকে, এরপরে কোশ্চেন দেখে নিই, এরপরে কোশ্চেন দেখে নাও 6 নাম্বার। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি বলছে এ হেভি নিউক্লিয়াস অ্যাট রেস্ট ব্রেক ইনটু 2 ফ্র্যাগমেন্ট হুইচ ফ্লাই অফ ভেলোসিটি ইন দ্য রেশিও 3:1। এ হেভি নিউক্লিয়াস অ্যাট রেস্ট, প্রথমে একটি নিউক্লিয়াস ছিল, এটি রেস্ট অবস্থায় ছিল, রেস্ট অবস্থায় মানে এর মোমেন্টাম ছিল 0। এই নিউক্লিয়াসটি কি হলো দুটি ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে গেল, যার ভর ধরে নাও m1 এবং ভেলোসিটি v1 এবং এর ভর m2 যার ভেলোসিটি v2। ঠিক আছে, দেখো তাহলে এবং মোমেন্টাম প্রথমটার মোমেন্টাম p1 এবং দ্বিতীয়টির মোমেন্টাম p2। ওকে, আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু, দেখো এখানে লেখো অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন p1 ইকুয়াল টু p2। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন p1 ইকুয়াল টু p2, যেখানে p1 ইকুয়াল টু কত m1 v1 এবং p2 ইকুয়াল টু m2 v2। ওকে, তাহলে দেখে নাও কি লিখলাম p1 ইকুয়াল টু p2, এখান থেকে আমরা লিখতে পারি m1 v1 ইকুয়াল টু m2 v2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি v1 বাই v2 ইকুয়াল টু m1 m2। ওকে, আবার আমরা কি জানি, আমরা জানি v1 আর v2 মানটা আমাদের এখানে দেওয়া আছে, দেখো যে রেশিও দ্য ভেলোসিটি ইন দ্য রেশিও 3:1, আমাদের এখানে দেওয়া আছে ভেলোসিটির রেশিওটা, ভেলোসিটির রেশিও মানে v1 বাই v2 ইকুয়াল টু কত দেওয়া আছে v1 বাই v2 দেওয়া আছে 3:1। ঠিক আছে, v1 বাই v2 ইকুয়াল টু 3:1, তাহলে v1 বাই v2 ইকুয়াল টু কত দাঁড়াবে 3/1 বা 3, তো এখান থেকে আমরা লিখতে পারি 3/1। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। নাও again we know r proportional to a to the power 1/3। ঠিক আছে, r proportional to a to the power 1/3, যেখানে r কি r হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস। ওকে, আর এটা কি এটা হচ্ছে মাস নাম্বার।
একে বলা হয় মাস নাম্বার বা ভর সংখ্যা। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখতে পারি, তো প্রথম যে নিউক্লিয়াসটা, দেখো প্রথম যে নিউক্লিয়াসটা, এই প্রথম নিউক্লিয়াসের মাস নাম্বার ধরে নাও A1 এবং দ্বিতীয়টির ক্ষেত্রে A2, এবং প্রথমটির ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয়টির ব্যাসার্ধ R2। ওকে, তো আমরা এখান থেকে লিখতে পারি প্রথমটির ক্ষেত্রে ফর ফার্স্ট নিউক্লিয়াস R1 প্রপোর্শনাল টু A1 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবং ফর ফার্স্ট নিউক্লিয়াস R1 proportional to A to the power 1/3. For second nucleus R2 proportional to A2 to the power 1/3. ওকে, তো সুতরাং R1 বাই R2, R1 বাই R2 কে আমরা কি লিখতে পারি, R1 বাই R2 A1 বাই A2 to the power 1/3। ঠিক আছে, R1 বাই R2 ইকুয়াল টু A2 to the power 1/3। আবার আমরা জানি কি জানি, আবার আমরা জানি A প্রপোর্শনাল টু M। ঠিক আছে, A প্রপোর্শনাল টু M, সুতরাং A1 প্রপোর্শনাল টু M1 এবং A2 প্রপোর্শনাল টু M2। তাহলে A1 বাই A2 কে আমরা লিখতে পারি A1 বাই A2 ইকুয়াল টু M1 বাই M2। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি R1 বাই R2 ইকুয়াল টু A1 বাই A2। A1 বাই A2-র জায়গায় এখন আমরা কি লিখব, A1 বাই A2-র জায়গায় আমরা লিখব M1 বাই M2 টু দি পাওয়ার 1/3। ওকে, তো দেখো প্রথম সমীকরণে আমরা কি দেখেছিলাম, প্রথম সমীকরণে M1 বাই M2 ইকুয়াল টু কত বের করেছিলাম, প্রথম সমীকরণে M1 বাই M2 ইকুয়াল টু 3/1। ঠিক আছে, তো M1 বাই M2 কত, R1 বাই R2 ইকুয়াল টু 3/1 টু দি পাওয়ার 1/3। ওকে, সরি, M1 বাই M2 বাই M1 ইকুয়াল টু 3/1, সুতরাং এখান থেকে আমি লিখতে পারি M1 বাই M2 ইকুয়াল টু 1/3। ঠিক আছে, তো M1 বাই M2 ইকুয়াল টু কী লিখবো আমরা, M1 বাই M2 ইকুয়াল টু 1/3, সুতরাং R1 is to R2 ইকুয়াল টু 1 is to 3 টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে আমরা বেরিয়ে গেল ব্যাসার্ধের অনুপাত কত। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কত, আমাদের যে সঠিক অ্যান্সার হবে সি, অ্যান্সার সি। এরপরে কোশ্চেন দেখে নাও 7 নাম্বার, এ পার্টিকেল অফ মাস m and charge q is placed in an electric field E which varies with time as E equal to E0 sin omega t. The particle will undergo simple harmonic motion of amplitude. কি বলেছে আমাদেরকে, সিম্পল হারমোনিক মোশনটা বের করতে বলেছে। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউডটা বের করতে বলেছে, মানে বস্তু কণাটির একটি সরল দোলগতি কত হবে, সরল দোলগতি যে বিস্তারটা অ্যামপ্লিটিউডটা সেটি বের করতে বলেছে। কি করে বের করব, দেখো E ইকুয়াল টু, সলিউশন কি, E ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি। ওকে, ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল, ফোর্স কত হবে, যদি ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি হয়, তাহলে ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল F ইকুয়াল টু কিউ ইন্টু ই, ইকুয়াল টু কিউ ইন্টু E0 সাইন ওমেগা টি। ওকে, এরপর আমরা কি করব, এই দেখো F ইকুয়াল টু কিউ E0 সাইন ওমেগা টি, আবার F ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, F ইকুয়াল টু লিখতে পারি M ইন্টু ডিভিডিটি, M ইন্টু ডিভিডিটি ইকুয়াল টু কিউ E0 সাইন ওমেগা টি। ওকে, ইকুয়েশন 1 দেখে নাও ভালো করে। এবার দেখো ইন্টিগ্রেটিং
ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1। আমরা যদি 1 নম্বর সমীকরণকে ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, m ইন্টু ডিভি ডিটি, m ইন্টিগ্রেশন ডিভি, আমি ডিটিটাকে ওই পারে নিয়ে গেলাম, ঠিক আছে। এই ডিটিটাকে আমি কোন পারে নিয়ে গেলাম, আমি এই পারে নিয়ে গেলাম। তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে, m ইন্টু ডিভি ইন্টিগ্রেশন ডিভি ইকুয়াল টু কিউ ই জিরো ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি ডিটি। ওকে, ভি এর ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে, এম ইন্টু ভি ইকুয়াল টু কিউ ই জিরো সাইন ওমেগা টি। এর ইন্টিগ্রেশন কত, এর ইন্টিগ্রেশন করলে এটা আসবে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, ঠিক আছে, মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা প্লাস একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক সি। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি এম ভি ইকুয়াল টু মাইনাস কিউ ই জিরো বাই ওমেগা কস ওমেগা টি প্লাস সি। এম ভিটাকে আবার কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি, ঠিক আছে, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস কিউ ই জিরো বাই ওমেগা কস ওমেগা টি প্লাস সি, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন 2। এই সমীকরণটাকে আমি 2 নম্বর সমীকরণ লিখলাম। এরপরে দেখে নাও ইন্টিগ্রেটিং again integrating ইকুয়েশন 2। 2 নম্বর সমীকরণটা কি, এটাকে আমরা আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে। তো ইন্টিগ্রেট করব কি করে, দেখো এই ডিটিটাকে কি করব, ডিটিটাকে আমরা এই ধারে নিয়ে আসব রাইট হ্যান্ড সাইডে। তো এম ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু, আমরা ডিটিটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলে দেখো কীরকম আসবে, মাইনাস কিউ ই জিরো বাই ওমেগা ইন্টিগ্রেশন কস ওমেগা টি ডিটি প্লাস সি সি ডিটি। ওকে, এখান থেকে দাঁড়াচ্ছে দেখো এম ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস কিউ ই জিরো বাই ওমেগা, কস ওমেগাটির ইন্টিগ্রেশন কত দাঁড়ায়, কস ওমেগাটি মানে সাইন ওমেগাটি বাই ওমেগা প্লাস সি টি। ওকে, আমি এমটাকে এক্সটাকে এইদিকে রাখলাম, এক্সটাকে ঠিক রেখে আমি এমটাকে ওই ধারে নিয়ে এমটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস কিউ ই জিরো বাই এম ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস সি টি বাই এম। ঠিক আছে, সিটি, ও সরি আরেকটা জিনিস যেটা হবে সেটি প্লাস সি টু। এই ইন্টিগ্রেশনটা করার ফলে, এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে আর আমাদের আরেকটি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন ধ্রুবক আসবে, সেটি হচ্ছে সি টু। ওকে, সিটি বাই এম প্লাস সি টু। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু এম ওমেগা মাইনাস কিউ ই জিরো বাই এম ওমেগা স্কোয়ার, এটিকে আমরা একটা ব্যাকেটে রাখলাম, সাইন ওমেগা টি প্লাস সিটি বাই এম প্লাস সি টু। এটিকে আমরা ইকুয়েশন 3 দিলাম, এটিকে নাম কি দিলাম, ইকুয়েশন 3। ঠিক আছে, তো এখানে ছোট করে লিখে নাও,
পরে লিখে নাও ইকুয়েশন 3 দ্য ফার্স্ট টার্ম অফ দ্য রাইট হ্যান্ড সাইড, দ্য ফার্স্ট টার্ম অফ দ্য রাইট হ্যান্ড সাইড, এটি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই রাইট হ্যান্ড সাইডে যে ফার্স্ট টার্ম কোথায়, এই যে ফার্স্ট টার্ম, the first term of the right hand side is the simple harmonic part, ঠিক আছে। the first term of the right hand side is the simple harmonic part। সুতরাং তাহলে কি এই যে ফার্স্ট যে টার্মটা, সেই ফার্স্ট টার্মটা কি সিম্পল হারমোনিক টার্ম, ঠিক আছে। সুতরাং অ্যামপ্লিটিউড অফ দ্য সিম্পল হারমোনিক মোশন ইজ, তাই অ্যামপ্লিটিউড কত দাঁড়াচ্ছে, দেখো অ্যামপ্লিটিউড কত, আমার ফার্স্ট টার্মটা কি ছিল, দেখো ফার্স্ট টার্মটা এরকম ছিল মাইনাস কিউ E0/m⍵² সাইন ওমেগা টি, ঠিক আছে। এটি ছিল ফার্স্ট টার্ম। তো ফার্স্ট টার্মে অ্যামপ্লিটিউডটা কত, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, ওকে। এটি হচ্ছে অ্যামপ্লিটিউড। সো অ্যামপ্লিটিউড কত দাঁড়াচ্ছে, দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সিম্পল হারমোনিক মোশন ইজ ইকুয়াল টু কিউ E0/m⍵², ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কত নম্বর অ্যান্সার হবে দেখে নাও, QE/m⍵², অপশন সি, ঠিক আছে।